11th এপিসোডের শুরুতে আমরা দেখি উতেক হেনার কুকুররূপী আঙ্কেলকে সিপিআর দিয়েছে আর ওদের আঙ্কেলের শরীর অনেক বেশি খারাপ হয়ে গেছে। আর আঙ্কেলের এমন অবস্থা দেখে হেনার ফ্যামিলির সবাই অনেক বেশি কান্নাকাটি করছে। দেন পরের দিন মিনজিয়া মিস্টার লিয়ের কাছে আসে আর ওকে বলতে লাগে যে ফাইনালি আমি আপনাকে খুঁজে পেয়ে গিয়েছি আর আমি এটাও জানতে পেরে গিয়েছি যে আপনিই সেই মাউন্টেন স্পিরিট। ওর এই কথা শুনে লিওকে বলতে লাগে তুমি এসব কি বলছো, আমি কিন্তু তোমাকে উল্টোপাল্টা কথা বলার জন্য শাস্তি দিতে পারি। আর তখন মিনজিয়া ওকে বলে ওঠে যে আপনি কি আমাকে সত্যিই চিনতে পারছেন না, আমি সেই চোয়ং। লি উত্তর দেয় না, আমি তোমাকে চিনতে পারছি না। আর তখন মিনজিয়া ওর আগের জন্মের সমস্ত কথা লিকে শোনাতে লাগে। আর ওর সেই সব কথা শুনে লি ওকে বলতে লাগে অতীতের জীবন মনে না রাখাই ভালো, আর তুমি তোমার এখনকার জীবনে বেশি ফোকাস করো আর সেটা ভালো করে কাটাও। মিনজিয়া উত্তর দেয় না, আমি পারবো না। আর তখন লি ওকে জিজ্ঞাসা করে কেন পারবে না। এর উত্তরে মিনজিয়া ওকে বলে যে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক কষ্টে আছেন, আর আপনি যদি কষ্টে থাকেন তাহলে আমি কি করে ভালো থাকতে পারি। আর আমি সবসময় আপনার পাশে আছি, আমি সত্যিই আপনাকে সাহায্য করতে চাই। আর তখন লিওকে বলতে লাগে যে তুমি আর কখনো এখানে আসবে না আর তুমি এখান থেকে চলে যাও। পরের দৃশ্যে আমরা দেখি হেনার কুকুর আঙ্কেলকে কোথাও একটা নিয়ে যাওয়া হচ্ছে আর তখনই হঠাৎ করে হেনার আঙ্কেল ওনার নিজের রূপে অর্থাৎ মানুষ রূপে পরিণত হয়ে যায়। আর ওনার এমন দৃশ্য দেখে সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর ওরা সবাই মিলে আঙ্কেলকে জিজ্ঞাসা করতে লাগে যে এটা কি করে সম্ভব হলো যে তুমি কুকুর থেকে মানুষে রূপান্তরিত হয়ে গেলে। এর উত্তরে আঙ্কেল সবাইকে এটাই বলে যে সেটা তো আমিও বুঝতে পারছি না যে হঠাৎ করে এটা কি করে সম্ভব হয়ে গেল। দেন আমরা দেখি এরা সবাই মিলে এটাই আলোচনা করছে যে ওদের বংশে এর আগে এরকম কখনো ঘটেনি যে হঠাৎ করেই কেউ কুকুর থেকে মানুষে রূপান্তরিত হয়ে গেছে, তাও আবার নিজের অভিশাপ মুক্ত না করেই। আর ওদের আঙ্কেলের সাথেই এমনটা প্রথমবার ঘটলো। এরপর আমরা দেখি আঙ্কেল এদের দুজনকে বলছে তোমরা দুজনে কত বড় হয়ে গেছো, আর ইউনা তোমারও এবার তোমার লাইফে কাউকে খুঁজে নেওয়া উচিত। আর হেনা তোমাকে অনেক অনেক কংগ্রাচুলেশন নতুন বয়ফ্রেন্ড বানানোর জন্য। তাছাড়া তোমার হাতে এটা কি, আর এটা তুমি কোথা থেকে পেয়েছো? যাই হোক, এটা আমি অনেকদিন ধরেই তোমাকে জিজ্ঞাসা করতে চাইছিলাম। আর এটা দিয়ে বাঘের গন্ধ বেরোচ্ছে। পরের দৃশ্যে আমরা দেখি এরা লাইব্রেরির মতো একটা জায়গায় এসেছে এটা জানার জন্য যে ওর আঙ্কেলের অভিশাপ হঠাৎই কি করে মুক্ত হয়ে গেল। এখানে এসে হেনা একটা চিঠি খুঁজে পায় আর এই চিঠি থেকেই ও মাউন্টেন গডের ব্যাপারে জানতে পারে। দেন রাতের বেলা হেনা যখন বাড়িতে যাচ্ছিল তখন হঠাৎই লি ওর সামনে চলে আসে আর ওকে জিজ্ঞাসা করতে লাগে যে জিন কি বাড়িতে আছে। এর উত্তরে হেনা ওকে বলে যে হ্যাঁ, ও বাড়িতেই আছে। লি এবার ওকে বলতে লাগে মানুষ রূপে জিনকে ডেট করতে বেশ মজা লাগছে তাই না। আর ওর এই কথা শুনে হেনা ওকে বলতে লাগে যে মানুষ রূপে মানে? লি ওকে বলে কেন, কুকুরের বদলে মানুষ রূপে ডেট করতে বেশি মজা লাগছে না। আর তখন হেনা ওকে বলতে লাগে যে তুমি এসব কি বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। লি বলে কেন, আমি তো তোমাকে কুকুরে পরিণত হওয়ার অভিশাপটা দিয়েছিলাম। আর হেনা এবার ওকে বলতে লাগে তুমি এসব কি ফালতু বকছো। আর এটা বলে ও নিজের বাড়ির ভেতরে চলে যেতে লাগে। লি এবার হেনার সামনে ইউনাকে কুকুর বানিয়ে দেয় আর ওকে বলতে লাগে এবার তুমি আমার কথা বিশ্বাস করলে তো। হেনা এবার ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি কে। এর উত্তরে লি ওকে বলে যে আমি এত সহজে তো তোমাকে বলবো না যে আমি কে। তাছাড়া তুমি তোমার সময় নাও আর কেয়ারফুলি ভেবে দেখো যে আমি কে হতে পারি। আর হ্যাঁ, আমি অনেক আগে থেকেই তোমাদের আশেপাশে রয়েছে যেটা তুমি কল্পনাও করতে পারছো না। এরপর আমরা দেখি হেনা ওর ছোটবেলার পিকচার অ্যালবাম দেখছে আর এখানে ও লিয়ের ছবি দেখতে পাই। আর এটা দেখে ও প্রচন্ড অবাক হয়ে যায়। দেন আমাদের ফ্ল্যাশব্যাকের একটা কাহিনী দেখানো হয় যেখানে আমরা ইউনা, হেনা আর উতেকের ছোটবেলার দৃশ্য দেখতে পাই। আর ওদের ছোটবেলাতে লি একবার ওদেরকে খাবার কিনে দিতে এসেছিল আর এটা তখনকারই ছবি। পরের দিন হেনা জিনকে সমস্ত ঘটনা খুলে বলে আর সাথে সেই ছবিটাও ওকে দেখায়। জিন এবার ওকে বলতে লাগে এইসব কিছু যদি সত্যি হয়েও থাকে তাহলেও বা লি কেন তোমাদের ফ্যামিলিকেই অভিশাপ দিতে গেল। এর উত্তরে হেনা ওকে বলে যে সেটা তো আমিও জানি না। এদিকে মিনজিয়া স্টাফ রুমে চলে আসে মিস্টার লিকে খোঁজার জন্য, কিন্তু এখানে এসে ও মিস্টার লিকে খুঁজে পায় না। আর তারপরও লিয়ের সেই সিক্রেট রুমে চলে আসে যেখানে কিনা ও ওর পুরনো দিনের সমস্ত জিনিসপত্র রেখেছিল। এখানে আসলে মিনজিয়া ভাইস প্রিন্সিপালকে দেখতে পায় যে কিনা ঘুমিয়েছিলেন আর পেছনে ওনার লেজ বেরিয়েছিল। অ্যাকচুয়ালি ভাইস প্রিন্সিপাল তো আসলে একটা শিয়াল ছিলেন আর এই কারণেই ওনার পেছনে লেজ বেরিয়েছিলেন। মিনজিয়া এবার ভাইস প্রিন্সিপালকে বলতে লাগে তুমি সেই শিয়াল তাই না যেখানে সবসময় মাউন্টেন স্পিরিটের সাথে থাকতো। পরের দৃশ্যে আমরা দেখি ভাইস প্রিন্সিপাল লিকে একটু আগের সমস্ত ঘটনা খুলে বলছে আর সাথে এটাও বলছে যে মিনজিয়া তো আগের জন্মের সমস্ত ঘটনা মনে পড়ে গেছে। তাহলে এখন আবার কারোর ওপরে প্রতিশোধ নিয়ে কি লাভ আছে, চলো আমরা আবারও পাহাড়ে ফিরে যাই। কিন্তু লিওকে মানা করে দেয় আর বলে চৈয়ং যেই মাউন্টেন স্পিরিটকে চিনতো আমি সেই মাউন্টেন স্পিরিট না।
আর আমি যেহেতু প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছি, সুতরাং আমি মাঝ রাস্তায় এভাবে থেমে যেতে পারবো না, কারণ আমি অলরেডি আমার প্রতিশোধের প্ল্যানটা শুরু করে দিয়েছি। এরপর আমরা দেখি জিন এই ফটোটা নিয়ে লিয়ের কাছে আসে আর ওকে জিজ্ঞাসা করতে লাগে যে এসব কি। লি উত্তর দেয় সেসব অনেক আগের কথা, আর তুমি তো অনেক বড় হয়ে গেছো। তাছাড়া শুনলাম তুমি আর হেনা নাকি ডেট করছো, তার সবকিছু ঠিকঠাক চলছে তো? আর এটা বলে ও প্রচন্ড হাসতে লাগে। আর তারপরও জিনকে এটা বলে যে আবারও পরে দেখা হবে বাচ্চা। এই কথাটা শুনে জিনের ওর ছোটবেলার একটা ঘটনা মনে পড়ে যায়, যেখানে কিনা একটা কুকুর ওকে কামড়াতে আসছিল, আর সেই কারণে ও প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। আর ঠিক তখনই কুকুরটা সেখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে যায়, আর সেখানে মিস্টার লি চলে আসে আর ওকে বলতে লাগে যে আবারও পরে দেখা হবে বাচ্চা। আর এটা বলে লি সেখান থেকে চলে যায়। দেন আমরা আবারও বর্তমান সময়ে ফিরে আসি, আর এখানে জি লিকে জিজ্ঞাসা করতে লাগে যে এসব কি হচ্ছে, আর এর উত্তরে লি ওকে বলে যে তুমি খুব তাড়াতাড়ি সবকিছু টের পেয়ে যাবে। পরের দৃশ্যে আমরা দেখি উদেক একটা জায়গায় পশু পাখিদের ভলেন্টিয়ারের কাজে এসেছে, আর এখানে ও ইউনাকেও নিয়ে এসেছে। এরপর ওরা যখন খাওয়া দাওয়া করছিল, তখন ইউনা উদেককে জিজ্ঞাসা করে যে তুমি কি আমাদের বাড়ি ফিরে যাওয়ার টিকিট কেটেছো? উদেক উত্তর দেয়, আর আমি রিটার্ন টিকিট কাটতে ভুলেই গিয়েছিলাম। আর তারপর ওরা দৌড়াতে দৌড়াতে টিকিট কাউন্টারে আসে টিকিটের খোঁজ করার জন্য। আর এখানে আসলে টিকিট কাউন্টার থেকে ওদের জানানো হয় যে আজকের লাস্ট নৌকা একটু আগেই বেরিয়ে গেছে, সুতরাং আজকে আর কোনো নৌকা পাওয়া যাবে না, সুতরাং আজকে টিকিট কেটে আর কোনো লাভও হবে না। আর ইউনা যখন এই কথাটা শুনে, তখন তো ও উদেকের প্রতি অনেক বেশি রেগে যায়। এরপর ওরা দুজনেই ফিরে আসে, আর এখানে ফিরে এসে ইউনা উদেককে বলতে লাগে যে এই রুমটা অনেক বেশি ছোট, আর এই রুমে একজনই থাকা যাবে। তাছাড়া এরকম রুম আমি আগে কখনো দেখিনি। আর তখন উদেক ওকে বলে ওঠে যে এরকম রুম আমি ড্রামাতে দেখেছি। ইউনা তো এবার উদেকের সাথে বাচ্চাদের মতো মারামারি শুরু করে দেয়, আর এই মারামারি করতে গিয়েই ওরা একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। আর এখানে সিচুয়েশন অনেক বেশি অকওয়ার্ড হয়ে যায়, আর তারপর তাড়াতাড়ি করে ইউনা এখান থেকে বেরিয়ে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি হেনার মা হেনার আঙ্কেলকে একটা ফোন কিনে দেয়, আর বলতে লাগে যে তুমি কিন্তু এই ফোনটা দিয়ে সেই মহিলাকে কল করবে না যার জন্য তুমি কিনা এতদিন কুকুর হয়েছিলে। কিন্তু হেনার আঙ্কেল তো হেনার মায়ের কথাই শোনে না, আর দৌড়াতে লাগে, ফলে হেনার মাও ওর পিছু পিছু দৌড়াতে লাগে। আর এখানে হেনার আঙ্কেল আবারও হঠাৎ করে কুকুরে পরিণত হয়ে যায়, আর তারপর হেনার মা হেনাকে কল করে জানায় যে তোমার আঙ্কেল আবারও কুকুরে পরিণত হয়ে গেছে। আর এইসব বলে ওর মা ওর কাছে অনেক কান্নাকাটি করতে লাগে। এরপর হেনা সোজা মিস্টার লিয়ের কাছে চলে আসে, আর ওকে বলতে লাগে তুমি আমার আর আমার ফ্যামিলির সাথে এসব কেন করছো। লি এবার ওকে ওর আগের জন্মের নাম ম্যাক্সন বলে ডাকে, আর এই নামটা শোনা মাত্রই হেনা ফ্লোরের ওপরে বসে পড়ে। দেন আমাদের ফ্ল্যাশব্যাকের একটা কাহিনী দেখানো হয়, যেখানে আমরা দেখি জিন অলরেডি মারা গিয়েছে, আর এখানে লি হেনাকে বলছে যে চোয়ং আর ডুগ্গু সবাই মারা গিয়েছে, তাহলে তুমি বেঁচে থেকে কি করবে। হেনা উত্তর দেয় আমার গর্ভে আমার বাচ্চা রয়েছে, আর সেই কারণেই আমি বেঁচে থাকার জন্য কান্নাকাটি করছি। লি এবার ওকে জিজ্ঞাসা করে তুমি কি তোমার বাচ্চার জন্যই ওইসব সৈনিকদের পাহাড়ে ডেকে এনেছিলে। হেনা উত্তর দেয় না, আমি আমার বাচ্চার জন্য এমনটা করিনি। আর তখন লিওকে জিজ্ঞাসা করে যে তাহলে তুমি কি তোমার প্রেমিকের জন্য এমনটা করেছো। হেনা এর উত্তরে ওকে কিছুই বলে না, আর শুধু এটাই বলতে লাগে যে আপনি প্লিজ আমার বাচ্চাকে বাঁচিয়ে দিন, আমার বাচ্চাকে প্লিজ মারবেন না। লি বলে ঠিক আছে, আমি তোমাকে মারছি না, আর তাই বলে আমি তোমাকে এত সহজে ছেড়েও দেব না। আর তোমার গর্ভে যে বাচ্চা আছে, আর তোমার গর্ভের বাচ্চার যখন বাচ্চা হবে, তাদের সবারই বংশ পরম্পরায় একটা অভিশাপ চলতে থাকবে। তোমার বংশ পরম্পরায় যারা হবে, তারা যখন কাউকে কিস করবে, তখন তারা কুকুরে রূপান্তরিত হবে, আর সেই কুকুর থেকে আবারও মানুষ রূপে ফিরে আসতে হলে তাকে আবার সেই ব্যক্তিকে কিস করতে হবে। আর এটা বংশ পরম্পরায় চলতে থাকবে, এটা থেকে কখনোই তোমরা মুক্তি পাবে না, আর এটাই হবে তোমার শাস্তি। এরপর আমরা আবারও বর্তমান সময়ে ফিরে আসি, আর এখানে লি হেনাকে বলতে লাগে যে আমি একটা শর্তে তোমাদের ফ্যামিলির সবার অভিশাপ মুক্ত করে দিতে পারি, আর এর জন্য তোমাকে তোমার ভালোবাসাকে আহুতি দিতে হবে। আমি তোমাদের দুজনের সমস্ত মেমোরি মুছে দেব, আর জিন তোমাকে কখনোই আর লাইক করবে না। এরপর থেকে জিনের লাইফে তোমার কোনো অস্তিত্ব থাকবে না, আর জিনের তোমার প্রতি কোনো ফিলিংসও থাকবে না। জিন তোমাকে সারা জীবনের জন্য ভুলে যাবে। আর তুমি এবার ভেবে দেখো যে তুমি কি করবে। তুমি কি তোমার ফ্যামিলিকে অভিশাপ মুক্ত করবে, নাকি জিনের সাথে থাকবে। আর আমি এইসব কিছু ভাবার জন্য তোমাকে একদিনের টাইম দিলাম, তো তুমি ভেবে দেখো যে তুমি কি করবে। আর এটা বলে ও এখান থেকে চলে যায়। হেনা তো এবার প্রচন্ড কান্নাকাটি করতে লাগে, কারণ ও বুঝতে পারছিল না যে ও কাকে চুজ করবে, জিনকে নাকি ওর নিজের ফ্যামিলিকে। এরপর জিন রাতের বেলা লিয়ের কাছে আসে, আর ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি হেনার সাথে এমনটা কেন করছো, আর ও এখন কোথায় গেছে। এর উত্তরে লিওকে জানায় যে আমি কি করে জানবো। ওর এমন কথা শুনে জিন তো প্রচন্ড রেগে যায়, আর একটা তলোয়ার নিয়ে ওকে মারতে যেতে লাগে, কিন্তু ও মারতে পারে না, কারণ ওর হাত পুরো ফ্রিজ হয়ে গিয়েছিল।
লি এবার ওকে বলতে লাগে যে তোমাদের দুজনের জন্য আমি আমার একমাত্র ভালোবাসাকে হারিয়েছি, আর তোমাদের মনে হয় না যে এইসব কিছুর জন্য তোমাদের শাস্তি পাওয়া উচিত? তাছাড়া আমি তোমার আর হিনার সমস্ত মেমোরি মুছে দেব, আর তারপর দেখি তোমরা কিভাবে এক হয়ে থাকতে পারো। এর উত্তরে জিন বলে তুমি কিছুই করতে পারবে না, তুমি যতই আমাদের মেমোরি মুছে দাও না কেন আমরা ঠিক আবারও একে অপরের প্রেমে পড়ে যাব। এরপর জিন লিয়ের কাছ থেকে চলে এসে প্রচন্ড কান্না করতে লাগে, আর তারপর ও হেনাকে নিয়ে সমুদ্রে দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এখানে আসার পর জিন হেনাকে বলতে লাগে তুমি তোমার আঙ্কেলকে বাঁচিয়ে নাও, আর আমি যখন প্রথমবার তোমাকে দেখেছিলাম তখন থেকেই আমি তোমাকে লাইক করতাম, আর এই কারণেই আমি তোমার সাথে ওইরকম কোল্ড বিহেভিয়ার করতাম। তাছাড়া আমাদের মেমোরি যদি মুছেও যায় তারপরেও আমাদের ফিলিংস একে অপরের প্রতি কখনোই কমবে না। আর আমি এইবার নিজে থেকে তোমাকে অ্যাপ্রোচ করব। আর এই কথাগুলো বলার সময় জিনের চোখ দিয়ে জল বেরিয়ে আসে, কারণ হেনাকে কখনোই হারাতে চাইছিল না। দেন আমাদের ফ্ল্যাশব্যাকের একটা কাহিনী দেখানো হয়, যেখানে আমরা দেখি জিন আর হেনার রিলেশনশিপে চোয়ং অনেক বেশি হ্যাপি ছিল, আরও সবসময় ওদের ভালোবাসাকে সাপোর্ট করত। এদিকে জিন হেনাকে দেখার জন্য বারবার চোয়ংদের বাড়িতে আসতো, আর এতে চোয়ং ওদেরকে কোনো বাধাও দিত না, বরং চোয়ং ওদেরকে একে অপরের সাথে টাইম স্পেন্ড করার সুযোগ করে দিত। আর এভাবেই জিন যখন একবার হেনার সাথে দেখা করতে এসেছিল, আর ঠিক তখনই সেখানে একটা মেয়ে এসে উপস্থিত হয়। আর এই মেয়েটাকে দেখা মাত্রই হেনা এখান থেকে বেরিয়ে চলে যায়। তো জিন ওকে অনেকবার আটকানোর চেষ্টা করে, কিন্তু হেনা ওর কোনো কথাই শোনে না আর সোজা এখান থেকে চলে যায়। এরপর রাতের বেলা জিন হেনার সাথে দেখা করতে আসে, আর ওকে বলতে লাগে যে একটু আগে তুমি আমার কথা না শুনেই চলে এলে কেন? হেনা ওর এই কথার কোনো উত্তর দেয় না, উল্টে ওকে এটা জিজ্ঞাসা করে যে ওই মেয়েটা কে ছিল। এর উত্তরে জিন ওকে বলে ওই মেয়েটার সঙ্গে আমাদের বাড়িতে আমার বিয়ে হওয়ার কথা চলছে। আর এই কথা শোনা মাত্রই হেনার মন খারাপ হয়ে যায় এবং ও চাদর দিয়ে নিজের মুখ ঢেকে নেয়। আর তখন জিন ওকে বলতে লাগে আমি যদি এই গ্রামের একটা গরিব ছেলে হতাম তাহলেও কি তুমি আমাকে ভালোবাসতে? এর উত্তরে হেনা ওকে কিছুই বলে না। আর তখন জিন ওকে বলতে লাগে চলো আমরা এখান থেকে দূরে কোথাও পালিয়ে যাই, আর সেখানে গিয়ে হয়তো আমি তোমাকে আরামে রাখতে পারবো না, কিন্তু আমরা দুজনে একসাথে থাকতে তো পারবো। আর আমি তোমাকে কখনোই হারাতে চাই না, আর পরিস্থিতি যাই হোক না কেন আমি সব সময় তোমার পাশে থাকবো। আর ওর এইসব কথার পরেও হেনা ওকে কিছুই বলে না, ফলে জিন এবার ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি কি ঘুমিয়ে পড়লে নাকি? দেন ও হেনার মুখ থেকে চাদরটা সরিয়ে দেয়, আর দেখতে পায় যে হেনা চুপ করে রয়েছে, আর তারপর ও হেনাকে কিস করে দেয়। দেন আমাদের ফ্ল্যাশব্যাকের সেই কাহিনীটা দেখানো হয়, যেখানে আমরা দেখি হেনা জিনের কাছ থেকে চলে যাওয়ার পর জিনকে সব সৈনিকরা মিলে ঘিরে ফেলে, আর সৈনিকদের দলে লিডার জিনকে চিনতে পেরে যায়, আর ওকে বলতে লাগে যে তুমি কি ভেবেছিলে যে তুমি মাস্ক পরে থাকলে আমি তোমাকে চিনতে পারবো না? আর তারপর সব সৈনিকরা জিনকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। এরপর আমরা দেখি হেনা চোয়ং জিন আর ওর বাচ্চার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। এরপর রাতের বেলা চোয়ং হেনাকে জিজ্ঞাসা করে যে তুমি কি জিনের ব্যাপারে কোনো কিছু জানতে পারলে? এর উত্তরে হেনা ওকে বলে যে না আমি কিছু জানতে পারিনি। চোয়ং এবার ওকে বলতে লাগে যে জিন যখন জানতে পারবে ওর বাচ্চা তোমার পেটে রয়েছে তখনও অনেক বেশি খুশি হয়ে যাবে। তাছাড়া তুমি তোমাদের বাচ্চার কি নাম রাখবে সেটা কি ভেবেছো? হেনা উত্তর দেয় যদি ছেলে হয় তাহলে জিনের নামে নাম রাখবো, আর যদি মেয়ে হয় তাহলে তোমার নামে নাম রাখবো, আর মেয়ে হলে নাম রাখবো হচ্ছে চোয়া। চোয়ং এবার ওকে বলতে লাগে তোমাদের বেবি তোমাদের দুজনের মধ্যে যার মতোই দেখতে হোক না কেন অনেক বেশি কিউটি হবে। এদিকে ভাইস প্রিন্সিপাল লিকে বলতে লাগে আমাদের কি হেনাকে বিশ্বাস করা ঠিক হচ্ছে? ও যদি চোয়ং এর কোনো ক্ষতি করে দেয় তাহলে কি হবে? ওনার এই কথার উত্তরে লি ওনাকে বলে যে ও চোয়ং এর ক্ষতি কেন করতে যাবে, ওরা দুজনে একসাথে বড় হয়েছে, আর হেনা চোয়ং এর অনেক কাছের বন্ধু। ভাইস প্রিন্সিপাল বলতে লাগে তুমি নিজেই একবার ভেবে দেখো, ও এখন প্রেগনেন্ট, আর ও ওর প্রেমিকায় নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য যা ইচ্ছে তাই করতেই পারে। সো আমার মনে হয় না আমাদের ওকে বিশ্বাস করা উচিত। আরও চোয়ং এর জীবনের পরিবর্তে ওর বাচ্চা আর ওর প্রেমিককে বাঁচাতে পারে, তো তুমি একবার এটা নিয়ে ভেবে দেখো। পরের দৃশ্যে আমরা দেখি হেনা জিনের সাথে দেখা করার জন্য ওর বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে, আর তারপর ও এই ব্যক্তিকে জিজ্ঞাসা করতে লাগে যে আমি কি কোনোভাবে ইয়াং মাস্টারের সঙ্গে দেখা করতে পারি? এই ব্যক্তি উত্তর দেয় ইয়াং মাস্টার অর্থাৎ জিন একজন দেশদ্রোহীকে সাহায্য করতে গিয়ে ধরা পড়েছে, আর এই কারণে ইয়াং মাস্টারকে আগামীকাল ফাঁসিতে চড়ানো হবে। আর এর মুখ থেকে এমন কথা শুনে হেনা তো অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যায়, আর বলতে লাগে যে তুমি যদি ওর সাথে আমার দেখা করাতে নাও বা পারো তাহলে তুমি এটা ওকে প্লিজ দিয়ে দিও। এদিকে ঘরের মধ্যে লিডার জিনকে জিজ্ঞাসা করছিল যে এখনো অনেক বেশি দেরি হয়ে যায়নি, তুমি আমাকে সব সত্যিটা বলে দাও যে ওরা এখন কোথায় রয়েছে। আর তুমি যদি সত্যিটা না বলো তাহলে আগামীকাল তোমার ধর থেকে তোমার মুন্ডু আলাদা করে দেওয়া হবে। আর এই সমস্ত কিছু হেনাও দেখতে পায় আর শুনতেও পায়।
এরপর আমরা দেখি এই ব্যক্তি এই পাত্রটা জিনকে দেয় আর এই পাত্রটা দেখা মাত্রই জিন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করতে লাগে যে এটা তুমি কোথায় পেয়েছো। এই ব্যক্তি উত্তর দেয় একজন চাকরানী আমাকে এটা দিয়েছে। আর তখন জিন ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি যার থেকে এটা পেয়েছো সে এখন কোথায় রয়েছে আর সে কি সুস্থ আছে। এই ব্যক্তি উত্তর দেয় ইতিমধ্যেই ওই চাকরানী এখান থেকে চলে গিয়েছে, কিন্তু ওকে দেখে মোটেও মনে হচ্ছিল না যে ও ঠিক আছে। আর ওই চাকরানীকে দেখে মনে হচ্ছিল যে ও প্রেগনেন্ট। আর জিন যখন এই কথাটা শুনতে পায় তখন ও একে বলতে লাগে যে তুমি প্লিজ আমাকে এখান থেকে বেরিয়ে যেতে সাহায্য করো। এই ব্যক্তি জিনকে বলতে লাগে তুমি গত 3 বছর ধরে আমার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য অনেক কিছু করেছো, আর সেই কারণেই আমি আজকে তোমাকে পালাতে সাহায্য করব। এরপর আমরা দেখি হেনা জিনদের বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে সৈনিকদের দলের লিডার বাড়ির বাইরে বেরিয়ে এলে হেনা তার পা ধরে বলতে লাগে যে আপনি প্লিজ ইয়াং মাস্টারকে ফাঁসি দেবেন না। কিন্তু লিডার তো ওর কোনো কথাই শোনে না, উল্টে ওকে এটা বলতে লাগে যে তোমার মতো চাকরানির সাহস কি করে হলো আমাকে ছোঁয়ার। আর এইসব বলে লিডার এখান থেকে চলে যেতে লাগেন। আর ঠিক তখনই হেনা ওনাকে বলে ওঠেন যে আমি জানি লেডি চোয়ং এখন কোথায় রয়েছে। আর ওর এই কথা শোনা মাত্রই লিডার আবারও ওর দিকে ফিরে আসে আর ওকে বলতে লাগে যে তুমি যদি আমাকে মিথ্যে কথা বলে থাকো তাহলে তুমি এটার জন্য শাস্তি পাবে। সো আমাকে বলো যে চোয়ং এখন কোথায় রয়েছে। আর ঠিক তখনই হেনার ঘুম ভেঙে যায়, মানে ও এতক্ষণ এইসব কিছু স্বপ্নে দেখছিল। দেন পরের দিন হেনা যখন স্কুলে যায় তখন ও আর জিন দুজনেই একে অপরকে ক্রস করে বেরিয়ে যায়, কিন্তু কেউই কাউকে ঠিক করে চিনতে পারে না। কিন্তু তারপরেও জিন কিছু দূর যাওয়ার পর আবারও হেনার দিকে ফিরে তাকায়। আর এখানেই আমাদের এই ড্রামার 11th এপিসোড শেষ হয়ে যায়।